স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেয়া হবে না, জানালো নেতানিয়াহু। ট্রাম্পের সিদ্ধান্তে সৌদি আরবের F-35 কিনতে পথ খুলে যাচ্ছে, ইসরায়েল সতর্ক। যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। কাল মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক, প্রতিরক্ষা ও মধ্যপ্রাচ্য ইস্যুতে হতে পারে আলোচনা। সর্বশেষ জানিয়ে দেব, ইউক্রেনের স্থল অভিযান জোরদার, রাশিয়ার আরও 2টি এলাকা দখলের দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কোনো সম্ভাবনাই তিনি মেনে নেবেন না। দেশজুড়ে রাজনৈতিক তৎপরতার মধ্যেই তিনি এক বক্তৃতায় বলেন, ইসরায়েলের নিরাপত্তা ও ভূখণ্ডগত স্বার্থ রক্ষার জন্য এ ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠা কখনোই অনুমোদনযোগ্য নয়। তার মতে, বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিলে তা ইসরায়েলের ওপর নতুন হুমকি তৈরি করবে। নেতানিয়াহু বলেন, ইসরায়েল পশ্চিম তীরে নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখবে এবং কোনো অবস্থাতেই এমন পদক্ষেপ নেবে না যা ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে নিয়ে যায়। তিনি দাবি করেন, ইসরায়েলের ঐতিহাসিক দাবির ভিত্তিতেই ওই অঞ্চল ইসরায়েলের অধীনেই থাকা উচিত। একাধিক অনুষ্ঠানে তিনি পুনর্ব্যক্ত করেন যে তার সরকার 2 রাষ্ট্র সমাধানকে সমর্থন করে না এবং করবে না। এই ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শান্তি প্রক্রিয়ার পক্ষপাতী দেশগুলো ইসরায়েলকে সমঝোতার পথে ফিরিয়ে আনার আহ্বান জানালেও নেতানিয়াহু তার অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি। যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশ প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে, ফিলিস্তিন ইস্যুতে টেকসই শান্তির জন্য 2 রাষ্ট্র সমাধানই এখন পর্যন্ত একমাত্র কার্যকর পথ। ফিলিস্তিনি কর্তৃপক্ষ নেতানিয়াহুর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। তাদের অভিযোগ, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে শান্তি আলোচনার পথ সংকুচিত করছে এবং স্বাধীন রাষ্ট্র গঠনের বৈধ অধিকারকে অস্বীকার করছে। তারা আরও বলেছে, ইসরায়েলের এমন অবস্থান দীর্ঘমেয়াদে অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়াবে এবং ফিলিস্তিনের জনগণের ওপর আরও নিপীড়ন সৃষ্টি করবে। ইসরায়েলি অভ্যন্তরেও নেতানিয়াহুর এ অবস্থানকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। দেশটির কিছু রাজনৈতিক গোষ্ঠী বলছে, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরোধিতা ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন করে ফেলবে। তবে নেতানিয়াহুর সমর্থকরা মনে করেন, তিনি দেশের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন এবং জাতীয় স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন। এদিকে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অস্বীকার করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তারা ইসরায়েলকে সংলাপ ও সমঝোতার পথ খোলার আহ্বান জানিয়েছে। তা সত্ত্বেও নেতানিয়াহুর বক্তব্যের পর 2 রাষ্ট্র সমাধান নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে এবং মধ্যপ্রাচ্যের শান্তি ভবিষ্যৎ আবারও অনিশ্চয়তার দিকে ঝুঁকেছে। এরপর জানবেন, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরবকে F-35 যুদ্ধবিমান বিক্রি করার পথে তিনি আগ্রহী। তিনি বলেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধের পর বিষয়টি দেখছেন। সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ 48টি F-35 কেনার প্রকল্প করছে। এই বিক্রির সম্ভাবনা ইসরায়েলকে উদ্বিগ্ন করেছে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, F-35 যুদ্ধবিমান যদি সৌদি আরবের হাতে আসে তাহলে তাদের মানবিক অগ্রাধিকার কমে যেতে পারে। ইসরায়েল মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে এবং সতর্কবার্তা দিয়েছে। ট্রাম্প জানিয়েছিলেন, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এবং F-35 বিক্রির বিষয়টি চলমান। সৌদি যুবরাজের ওয়াশিংটন সফরের সময় বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে। পেন্টাগনও এ বিষয়ে বিবেচনা করছে এবং পরবর্তী অনুমোদন প্রক্রিয়া চলছে। মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া চূড়ান্ত বিক্রি সম্ভব হবে না। পেন্টাগনের কিছু বিশ্লেষক সতর্ক করেছেন যে F-35 এর প্রযুক্তি নিরাপদভাবে পরিচালনা করা কঠিন হতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইসরায়েলের মানবিক অগ্রাধারী অবস্থান বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। সৌদি আরব F-35 কেনার মাধ্যমে তাদের বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে চায়। মার্কিন প্রশাসন এটিকে মধ্যপ্রাচ্যে স্ট্র্যাটেজিক প্রভাব বাড়ানোর অংশ হিসাবে দেখছে। ইসরায়েল মনে করেন, বিক্রি হলে এটি তাদের নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। F-35 বিক্রি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে মানবিক ভারসাম্যের ছবি পরিবর্তিত হতে পারে। মার্কিন প্রশাসন, পেন্টাগন এবং কংগ্রেসের পরবর্তী পদক্ষেপগুলো এই প্রক্রিয়াকে নির্ধারণ করবে। এরপর জানবেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামীকাল যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফরের মূল উদ্দেশ্য হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করা, যেখানে প্রতিরক্ষা, নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের বর্তমান ইস্যুগুলো নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সফরে দুই পক্ষের মধ্যে বিভিন্ন প্রতিরক্ষা চুক্তি, অস্ত্র সরবরাহ এবং কৌশলগত সহযোগিতার বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রাউন প্রিন্সেস সফরের সময় উচ্চ পর্যায়ের বৈঠকগুলোর মাধ্যমে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার পরিকল্পনা রয়েছে। এই সফরের সময় দুই নেতার মধ্যে সশস্ত্র বাহিনী, সামরিক প্রযুক্তি ও নিরাপত্তা বিষয়ক বিষয়ে চুক্তি ও সমঝোতা হতে পারে। এছাড়া মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি, বিশেষ করে ইয়েমেন এবং সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌদি আরবের পক্ষ থেকে কর্মকর্তারা জানিয়েছেন, ক্রাউন প্রিন্স সফরে সামরিক সহযোগিতা ও উন্নত প্রযুক্তি অর্জনের পাশাপাশি বিনিয়োগ এবং অর্থনৈতিক অংশীদারিত্বের বিষয়েও আলোচনা করবেন। মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও প্রস্তুতি শুরু হয়েছে। প্রেসিডেন্টের দল ক্রাউন প্রিন্সের সফরের জন্য বিভিন্ন বৈঠকের সূচি তৈরি করেছে। জানা গেছে, বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়, কূটনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন। সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিমধ্যে শক্তিশালী কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। এই সফর তাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা গুরুত্বপূর্ণ। এই সফরের সময় বিভিন্ন ব্যবসায়িক ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনা ও চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এ ধরনের চুক্তি মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক সহযোগিতাকেও আরও উন্নত করবে। অবগতির জন্য বলা যায়, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইতিমধ্যেই পশ্চিমা দেশগুলোর সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন। তার এই সফর যুক্তরাষ্ট্রে মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। সৌদি আরবের এই সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিককে তুলে ধরবে। এছাড়া মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, প্রতিরক্ষা, অর্থনীতি এবং রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে দুই দেশের ভূমিকার ওপর আলোকপাত হবে। সূত্রের খবর অনুযায়ী ক্রাউন প্রিন্সের সফরটি কয়েকদিন স্থায়ী হবে। সফরের সময় বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা প্রতিনিধিরা অংশ নেবেন। সফরের মূল লক্ষ্য হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য যৌথ পদক্ষেপ নির্ধারণ করা। এরপর জানবেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী পশ্চিম ও পূর্ব দিকের বিভিন্ন অঞ্চলে স্থল অভিযান জোরদার করেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইউক্রেনীয় সেনারা রাশিয়ার নিয়ন্ত্রণাধীন কিছু এলাকায় তীব্র লড়াই চালাচ্ছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক অভিযান চলমান এবং তারা সাম্প্রতিক দিনে কিছু এলাকা পুনর্গ্রহণে সফল হয়েছে। রাশিয়ান পক্ষ মিনওয়াইল দাবি করেছে যে তারা আরও 2টি নতুন এলাকা দখল করেছে। রাশিয়ান সরকারি তথ্য অনুযায়ী এই এলাকায় সেনারা সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং তাদের বলছে স্থানীয় প্রশাসনিক কার্যক্রম পুনর্গঠন শুরু হয়েছে। রাশিয়ার এই দাবি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। উভয় পক্ষের মধ্যে তথ্যের পার্থক্য রয়েছে। ইউক্রেন বলছে তারা কিছু সীমান্তবর্তী এলাকা দখল পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে, তবে রাশিয়ার দাবি অনুযায়ী অতিরিক্ত অঞ্চল দখলের সত্যতা এখনও নিশ্চিত নয়। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, সামরিক অভিযান জোরদার করা হয়েছে এবং তাদের লক্ষ্য পুরোপুরি সীমান্ত রক্ষা করা। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন স্থল অভিযান রাশিয়ার সামরিক কৌশলকে চ্যালেঞ্জ দিচ্ছে। বিশেষ করে পূর্ব ইউক্রেন ও দোনবাস অঞ্চলে লড়াই এখন আরও তীব্র হয়েছে। ইউক্রেনের সেনারা রাশিয়ান বাহিনীর অবস্থান লক্ষ্য করে এবং সামরিক সহায়তা পাচ্ছে পশ্চিমা দেশগুলো থেকে। রাশিয়ান পক্ষের মুখপাত্র বলেছেন, আমরা আমাদের কৌশল অনুযায়ী 2টি নতুন এলাকা দখল করেছি এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছি। তারা আরও বলেছে, স্থানীয় প্রশাসন পুনরায় কার্যক্রম শুরু করেছে এবং সাধারণ মানুষকে সহায়তা প্রদান করা হচ্ছে। ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানান, তারা এই নতুন অভিযানের জন্য পরিকল্পনা অনুযায়ী সেনা মোতায়েন করেছে। তারা উল্লেখ করেছেন, রাশিয়ার দাবিকৃত এলাকা পুনর্গ্রহণে নজর দেওয়া হচ্ছে এবং সীমান্ত রক্ষার জন্য প্রস্তুতি জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানিয়েছেন, ইউক্রেনের স্থল অভিযান জোরদার হওয়ার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। ইউরোপীয় দেশগুলো পরিস্থিতি মনিটর করছে এবং শান্তি স্থাপনের আহ্বান জানাচ্ছে।
তবে রাশিয়ার এলাকা দখলের দাবি দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে। নিহত ও আহতদের সংখ্যা সম্পর্কেও এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক সংঘর্ষের কারণে উভয় পক্ষের লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবিক সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আহতদের সহায়তার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সাম্প্রতিক অভিযানের ফলে মধ্যমেয়াদে সীমান্ত পরিস্থিতি জটিল হতে পারে। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে স্থল লড়াই চলতে থাকায় সংঘর্ষের ক্ষেত্র এবং প্রতিরক্ষা কৌশল আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।